সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের গণমাধ্যমে কানাডা অনুষ্ঠানে। আমি মাহবুব উসমানী, আমাদের সঙ্গে রয়েছেন প্রিয় সাইফুল্লাহ মাহমুদ দুলাল ভাই। দুলাল ভাই, স্বাগত আপনাকে। ধন্যবাদ উসমানী, কেমন আছো তুমি? এই তো ভালো আছি। আমাদের এই অনুষ্ঠানটির স্পন্সর স্যাম রিয়েল এস্টেট টিম, তাদেরকে ধন্যবাদ। আমি দুলাল ভাই, আজকে আসলে অনেক সংবাদ রয়েছে আমার হাতে কানাডার, সেই খবরাখবরগুলো দর্শকদেরকে জানাবো। আমি শুরুতেই সুন্দর একটি খবর দিতে চাই, সেটি হচ্ছে বাবা দিবস। দুলাল ভাই, আপনি জানেন বাবা দিবস, পৃথিবীর সকল বাবাদেরকে শুভেচ্ছা জানাই। আপনিও বাবা, আপনাকে শুভেচ্ছা জানাই আমাদের সিবিএন এর পক্ষ থেকে, সিবিএন পরিবারের পক্ষ থেকে, এবং পৃথিবীর যত বাবা তাদের সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা রইল। আর এই বাবা দিবসকে ঘিরে আসলে নানান রকমের ঘটনা রয়েছে, সেগুলো আমি একটু শুরু করি, একটু সেই নিউজগুলো থেকে আমরা সবার সাথে সহভাগ করি। শুরুতেই দেখতে পাচ্ছেন আমাদের জাস্টিন ট্রুডো, প্রধানমন্ত্রী, বাবা একজন, তার 3 সন্তান রয়েছেন। সকালে উঠে আমি দেখলাম যে তার ফেসবুকে তিনি লিখেছেন, হ্যাপি ফাদার্স ডে টু দিস 3 ক্যারেক্টার্স হু গেভ মি দ্য বেস্ট জব ইন দ্য ওয়ার্ল্ড. Whether we are being silly before work, taking a break between meetings, or cheering for the best hockey team, you make every day so much fun. I love you. তো তার জাস্টিন ট্রুডো তার ছেলে মেয়েদের সাথে এরকম একটি ছবি পোস্ট করেছেন। দুলাল ভাই, আমি একটু আমাদের ভিডিওটা সব জায়গায় একটু শেয়ার দিই, আমাদের লাইভটা, তাহলে যাতে অন্যরাও দেখতে পান। এই ফাঁকে একটু আপনার কথা শুনি। আমি আপনার কথা শুনবো আসলে এইখানেও। দুলাল আমাদের বাবা, তো এই হয়েছে যে শুনতে চাই আমি। মিডিয়ার যুগে আর কিছু গোপন থাকে না, সবকিছু আসলে থাকার কথা নয় অবশ্য। হ্যাঁ, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে সবাই জেনে জানা আসলে কি করতে হয়। প্রতিবারই নিজের কথা চলে। আমি একটু দুলাল ভাই আমার বাবা হওয়ার অভিজ্ঞতা একটু বলবো, যেহেতু আমিও বাবা। আমার খুব বেশি দিন হয়নি, 15 মাস বাবা হওয়ার বয়স। আপনার তো বাবা হওয়ার বয়স প্রায় 24-25 বছরের উপরে হয়ে গেছে। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনার অনুভূতি কেমন ছিল সেই সময়। এখানে অনেকগুলো মজার বিষয় আছে। যেহেতু আমি কবিতা লিখি, যেহেতু কবিতা লিখতে গিয়ে আমি অন্যের জীবনও যাপন করি, একটা মানে একটা অদ্ভুত ব্যাপার, কিন্তু যে অন্যের জীবন আমাকে যাপন করতে হয়। ফলে অনেক সময় আমার কবিতার মধ্যে আমার বিয়ের আগেই সন্তানের কথা আসছে, মানে পুত্রের কথা আসছে, কন্যার কথা আসছে। এগুলো নিয়ে আমি একসময় একটা বিব্রত বোধ করছিলাম এই জন্যই যে যেমন আমার কবিতার মধ্যে আসছে, আমি আমার এই সেলফোনটা বন্ধ করি। হ্যাঁ, কবিতার মধ্যে আসছে যে আমার সন্তান আছে, আমার পুত্র সন্তান আছে, বা সন্তানদের ভাগাভাগি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, ভালো করলে বলে আমার সন্তান, আর খারাপ করলে যে তোমার সন্তান এটা করে। এগুলো কবিতার মধ্যে আসতো। তো ফলে এটার অনেকের ধারণা ছিল যে বিয়ের আগে আমি বিবাহিত। আচ্ছা, এটাই। তো ফলে এটা একটা মজার অনুভব করি। যেমন আমার 2 কন্যা দেখা যাচ্ছে, কিন্তু আমার আসলে যে পুত্র নেই, সেটাও কিন্তু আমার কবিতার মধ্যে আসছে। কবিতার মধ্যে পুত্রের কথা আসছে, এই আমার সন্তান আমাকে, আমার পুত্র আমাকে বলছে। কিন্তু যে কথাটা শুরুতে বললাম যে সবার জীবনযাপন করার মধ্য থেকে নিজের যে আলাদা জীবনযাপন, সেটির অভিজ্ঞতা তো অন্য অনেক রকমের। আমি আমার ফেসবুকে এবং একটা নতুন সিরিজ করছি, বাপ বেটি। এই বাপ বেটির মধ্যে এই গল্পগুলো আসছে, যে আমার অনুভূতিগুলো, আমার ভাবনাগুলো, যে আমি কিভাবে এটাকে ধারণ করছি, মানে তারা যে বড় হয়েছে। এবং এখানে আরেকটা ছবি আমি দেখাচ্ছি, উসমানী, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, এই ছবিটার, হ্যাঁ, এটা তার আগের ছবিটার কথা বলছি, সরি। এখানে পিতা মানে বাপ বেটির একটি ছবি দেখা যাচ্ছে, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ মানে যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে, আর এখানে আমি বাবা এবং আমার বাবা, সেই ছবিটি আছে। তো আমি সমস্ত বাবাদেরকে আলাদাভাবে দেখি এই কারণেই যে বাবা হওয়ার বিষয়টি
মানে আমি এখন তোমাকে যেমন দেখি, তুমি আমি তোমার সঙ্গে অনেক সময় ফান করি, আলিশাকে নিয়ে, তুমিও ফান করো। তুমি বুঝতে পারছো যে কিরকম একটা দায়িত্ব বেড়ে গেছে, আনন্দ বেড়ে গেছে, তোমার ক্ষেত্র বেড়ে গেছে, স্বপ্ন বেড়ে গেছে, তোমার পরিকল্পনা বেড়ে গেছে, তোমার দায়িত্ব বেড়ে গেছে। মানে এর অনেক কিছু যুক্ত হয়, ভালোবাসার সঙ্গে অনেক দায়িত্বটা হয়। তো আমার এই লেখার মধ্যে আমার সন্তানেরা যে, মানে আমার দুই মেয়ে যে কথাটা লিখেছে, ওই প্রতিক্রিয়াটাই আমি মানে মানে আমি আমি ফিল করছি 2 দিন যাবত। এই জন্যই যে সাপ্তাহিক বাঙালি নিউ ইয়র্কের আমাদের বন্ধু কৌশিক আহমেদ একটি সংখ্যা করেছে বিখ্যাত ব্যক্তিদের সন্তানদের কথা, সেখানে আমাকেও বলছে। তা আমি কি বললাম যে বিখ্যাত করলেন, আপনাকে লিখতেই হবে, আপনি সে মেয়েদেরকে বলুন। তো তারা লিখলো এবং তাদের প্রতিক্রিয়াটা আমি পেলাম, তাদের যে ফিলিংসটা, যেটা মানে লিখিত আকারে এমনিও তো আছে। অনেক সময় আমি এমন হয়ে গেছে যে তারা মায়ের ভূমিকা পালন করে, আমাকে শাসন করে, আমাকে এটা করবা না, ওইটা করবা না, ওষুধ খাও, তুমি এই ঠান্ডার মধ্যে এই কাপড় নিয়ে যাচ্ছ কেন, কথা শোনো না কেন। যে এই যে মায়ের ভূমিকা নেয়, কিন্তু তার লেখার মধ্যে থেকে দেখলাম তারা যে ফিলিংস, আমার মনে হয় এই ফিলিংসটা সবার সন্তানদের মধ্যে আছে, বিভিন্ন ভাবে আছে, বিভিন্ন রকম বিভিন্ন ধরনের আছে। এবং সত্যিকার অর্থেই যে বুঝতে পারে যে আমি আমার সেই ঢাকার আরামায়েশের জীবনযাপন বাদ দিয়ে, হ্যাঁ, আমি যে কানাডায় আসছি, মানে কঠিন একটা মানে প্রবাস জীবন, একুরিয়ামের জীবন, এই জিনিসগুলো আমার ভালো লাগছে, তাদের ফিলিংসটা কাজ করছে। আমার ভাবনা ছিল তারা বোঝে না। এবং এই জিনিসটা আমি আমি যে আমার গান নিয়ে প্রধানমন্ত্রী সালাম নিয়েছে, কুচকাওয়াজ করে নিয়েছে স্টেডিয়ামে বিজয় দিবসে, এটাও যে একটা তাদের মধ্যে যে একটা বোধ তৈরি হয়েছে যে আমার বাবার অবস্থানটা সেই জায়গায় ছিল। তো ফলে এই মিশ্র মানে শুরু থেকে শেষ পর্যন্ত এগুলি। এবং আমি বাবা মানে বাপ বেটে যে সিরিজটা লিখছি, এর মধ্যে এই বিষয়গুলো নানাভাবে আসবে, ছোট ছোট ঘটনাগুলো, খন্ড খন্ড স্মৃতিগুলো, গদ্যগুলো, পদ্যগুলো। এই হচ্ছে আমার প্রতিজ্ঞা। আমি এখানে আরো একটি ছবি দর্শকদেরকে দেখাই। এটি হচ্ছে সোফি গ্রেগরি ট্রুডো। আপনারা জানেন আমাদের জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী, তার স্ত্রী, তিনিও তার বাবাকে নিয়ে ছবি দিয়েছেন আজকে ফেসবুকে। বলছেন এই করলেন, আমরা দেখতে পেলাম। জি, you taught me how to courageous from day one. Thank you for loving me from when I was cutish without hair to now and forever. এটি হচ্ছে সোফি গ্রেগরি একদম ছোট্টবেলায় তার বাবার কাছে মায়ের কোলে। সোফি আরেকটা ছবি আছে খুব সুন্দর, জাস্টি ঢুকে চ্যাং ধুলা করে তার বাবা, হ্যাঁ, বাবা নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, সেটি যাচ্ছেন, খুব মজার ছবি আর কি। এবং সেটা একটা হ্যাঁ, সোফি গ্রেগরি তিনি তার হাজবেন্ড জাস্টিন ট্রুডোর ছবিও দিয়েছেন এখানে, আপনি দেখতে পাচ্ছেন। সোফি আরো একটি পোস্ট এখানে দেখতে পাচ্ছি, জাস্টিন ট্রুডো তার 3 সন্তানকে সাথে নিয়ে সেই ছবিটিও তিনি এখানে পোস্ট করেছেন আজকে ফেসবুকে। আমি একটু আলিশার সম্পর্কে জানতে চাই, ও যে কাজের বিনিময়ে খাদ্য, মানে সে যে এখনই কাজ শুরু করছে, তার আমি খুব মজা পেয়েছি। আমরা যেটা হয় যে আসলে এখন তো বেশিরভাগই আমরা ওয়ার্ক ফ্রম হোম, তো বাসাতে থাকলে তো সারাক্ষণ বাচ্চার সাথেই থাকা হয়, বা আমি কাজ করছি, ও সারাক্ষণ আমার অফিসে, আমার ওয়ার্ক ফ্রম হোম যেহেতু আমার বাসার মধ্যে হচ্ছে অফিস, এখানে আমার পাশে বসে খেলতে থাকে, এটা ধরে ওইটা ধরে, এটা ধরে টান দেয়, ওইটা ধরে টান দেয়, এরকম চলতে থাকে আর কি সবসময়। আমার আমি একটু এখানে শেয়ার করি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। আমার একটু খুব মজা লাগছে, কাজের বিনিময়ে খাদ্য। হ্যাঁ, ওটাও খেলছিল এখানে আমাদের লন মোয়ার নিয়ে, তো তখন ছবিটা তোলা ছিল। আমি একটু এখানে দেখাই, এটি হচ্ছে আলিশার একটা ফেসবুক বানিয়েছে তার মা, শুরু থেকে কালকে পোস্ট করেছে এটি তার ফেসবুকে। আমার সঙ্গে যত ছবি, কিছু কিছু জায়গায় আমরা ঘুরতে গিয়েছিলাম সেসব জায়গার ছবি। এটি ছিল গত বছরের ছবি, 1 বছর হয়ে গেল, দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। 1 বছরের বেশি। হ্যাঁ, ছবিগুলো দেখছিলাম। এটি হচ্ছে তার জন্মের ঠিক 3 মাস, 3 দিন পরে, 3-4 লাইক পুতুল ডল, সেই সময়ের ছবি ছিল এটি, এই আর কি। তো আমি তাদের বেড়ে ওঠার হ্যাঁ, আমার
আমার অভিজ্ঞতা হচ্ছে, মানে আমি সবসময় বলি দুলাল ভাই যে একজন ভালো বাবা হতে গেলে আমার কাছে যেটা মনে হয় একজন ভালো লাইফ পার্টনার হওয়াটা বেশি জরুরি। কারণ বাবা তো আসলে শুধু একা একা তো আর বাবা হওয়া সম্ভব না, সাথে তো এখানে আপনার লাইফ পার্টনার আপনার স্ত্রীও থাকেন। তো দুজনার মিলেমিশেই হচ্ছে সংসার, দুজনার মিলেমিশেই হচ্ছে এই সন্তান। তো স্ত্রীর প্রতি কারণ আমি দেখেছি আমার স্ত্রীকে যে কিরকম কষ্ট করতে হয়েছে এই সময়টাতে। যখন প্রেগনেন্ট ছিলেন তখন নানানভাবে আমি চেষ্টা করেছি তাকে সহযোগিতা করার, এবং এটি আমার 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 যারা দর্শকরা রয়েছেন, ছেলেরা রয়েছেন যারা বিয়ে করেছেন বা করবেন এবং একসময় বাবাও হবেন, এটি সবারই মনে রাখা দরকার যে এই সময়টাতে স্ত্রীদেরকে সম্পূর্ণভাবে সাপোর্ট করতে হবে। আমাদের এখানে তো আপনি জানেন দুলাল ভাই, কানাডাতে তো আর রান্না করার মানুষ নেই, নিজেদের রান্না বান্না নিজেদেরই করতে হয়। তো সেই রান্নায় সাহায্য করা থেকে শুরু করে আমি যেহেতু পাবলিক ট্রানজিট ব্যবহার করে আমার স্ত্রী অফিসে যেত, আমি সেখানে পাবলিক ট্রানজিটটাকে অ্যাভয়েড করার জন্য আমি নিজেই তাকে ড্রাইভ করে প্রতিদিন সকালে ড্রাইভ করে অফিসে দিয়ে আসতাম, আবার বিকেলবেলা অফিস থেকে নিয়ে আসতাম, দুপুরবেলা রান্না করে রাখতাম যাতে সে খেতে পারে সাথে সাথে। তো আমি চেষ্টা করেছি তাকে 100% টেক কেয়ার করার, সাপোর্ট করার, এবং এটি দরকার আসলে। এবং যখন বেবি হলো সেই সময়টাতে তো হসপিটালে প্রায় 36 ঘন্টা 40 ঘন্টার মতো সময় আমাদের অতিবাহিত হয়েছে, তারপরে আমাদের বেবি এসছে। এবং সেই সময়টাতেও কিন্তু এই 36 ঘন্টা 40 ঘন্টার যে সময়টা দেখেছি আমাদের সময় কাটতেই চাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো এই 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 এগুলো আসলে বেবি হয়ে যাওয়ার পরে আর কষ্টের এই কষ্টটা আর অনুভূত হয় নাই। থাকে না। তখন মনে হচ্ছে যে মানে সেটার অনুভূতি আসলে অন্যরকম। তা আমি সকল বাবাদের প্রতি, পৃথিবীর সকল বাবাদের প্রতি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, এবং মায়েদের প্রতিও সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আ পৃথিবীর সকল বাবারা ভালো থাকুক, তাদের সন্তানেরা ভালো থাকুক, তাদের সন্তানেরা ভালো মানুষ হোক, আ সুন্দর মানুষ হোক, সৎ মানুষ হোক। এটি কামনা আজকে এই বাবা দিবসে। সেই আমি সেই সঙ্গে দুলাল ভাই আমাদের স্যাম রিয়েল এস্টেট টিম স্পন্সর আমাদের এই অনুষ্ঠানেরও তাদের একটি বাবা দিবস নিয়ে অনুষ্ঠান ছিল। যে বাবা এটার দিবস রেজাল্ট কি আমরা পাবো যে আজকে? রেজাল্টটা হয়েছে, সেই রেজাল্টে উইনার হয়েছেন রাফিয়া ইসলাম। আমরা রাফিয়া ইসলামকে অভিনন্দন জানাচ্ছি বাহ, সিবিএন পরিবারের পক্ষ থেকেও। কংগ্রেচুলেশন। রাফিয়া ইসলাম তার তিনি বেসিক্যালি তার হাসব্যান্ডের ছবি দিয়েছেন। দেখতে পাচ্ছেন তার ২ সন্তান। ২ সন্তানের সাথে তার হাসব্যান্ডের ছবি এখানে। তো বাবা দিবস একটা সুখবর। বাবা দিবসে রাফিয়া ইসলামকে অভিনন্দন। আজকে সিপিএন এর পক্ষ থেকে তিনি পুরস্কার জিতেছেন $50। আর যেহেতু স্যাম রিয়েল এস্টেট টিমের পক্ষ থেকে $50 গিফট কার্ড তার কাছে পৌঁছে যাবে শিগগিরই। আর এই সঙ্গে আমি আরো একটু খবর দিয়ে রাখি এখানে দুলাল ভাই, সেটি হচ্ছে আমাদের কানাডা ডে। আপনি জানেন যে আগামী 1 জুলাই হচ্ছে কানাডার জন্মদিন, কানাডা ডে। তো সেই উপলক্ষেও স্যাম রিয়েল এস্টেট টিম একটি ফটো কনটেস্টের আয়োজন করেছে, এবং এবারে ফটো কনটেস্টের উইনাররা পাবেন $100। এবং কিভাবে সেই ফটো কনটেস্টে অংশ নিতে হবে এটি স্যাম রিয়েল এস্টেট টিমের ফেসবুক পেজে দেওয়া রয়েছে। এখানে যে পোস্টটি রয়েছে আপনি পোস্টের মধ্যে হয়তো দেখবেন, পোস্ট দ্য বেস্ট ফটো অফ ইয়ার্স ইন ক্যানাডা ফর আ চান্স টু উইন $100। এটি জিততে গেলে এখানে মানে কানাডা বিষয়ক ছবি। কানাডা বিষয়ক ছবি, অর্থাৎ কানাডা বিষয়ক বলতে যে আপনি কানাডাতে আছেন এরকম একটা জায়গার ছবি, আপনার কাছে ভালো লেগেছে এরকম কোন একটা ছবি, আপনি পার্কে বেড়াতে গেছেন, আপনি হয়তো কোনো প্রভিন্সে গেছেন, সেই তারপরে কি জায়গাটা লটারি হবে? আপনার। জি, তারপর লটারি? তারপর লটারি। আচ্ছা, কারণ অনেক পার্টিসিপেন্ট থাকবে, তাদের মধ্যে থেকে লটারি করে আমরা একজনকে নির্বাচিত করব। তো এইখানে উইনার যিনি হবেন তাকে জিততে গেলে 4টা স্টেপ রয়েছে এখানে। প্রথমত এই পোস্টটাতে লাইক দিতে হবে, এবং আমাদের স্যাম রিয়েল এস্টেট টিম যেটি রয়েছে তার ফেসবুক পেজটিতে লাইক দিতে হবে। 3 জন ফ্রেন্ডসকে এখানে ট্যাগ করতে হবে এই কমেন্টসে, এবং এই অরিজিনাল পোস্টটা হচ্ছে শেয়ার করতে হবে ওয়ালে, নিজেদের ওয়ালে, এবং তার বেস্ট যে ফটো সেই সেটা ছবিটা দিতে হবে। এইখানে কমেন্টের নিচে দিতে হবে। দিতে হবে। এবং এটি আমাদের 1 জুলাইয়ের আগে, অর্থাৎ 31 মে রাত 11:59 এর মধ্যে এটি সম্পন্ন করতে হবে। আমরা 1 জুলাই হচ্ছে এই স্যাম রিয়েল এস্টেট টিমের এটি লটারি ড্র হবে, এবং সেদিন উইনারকে ঘোষণা করা একটা হবে। মজার মজার খবর।
তো এবং উইনার যিনি হবেন তাকে $100 পুরস্কার দেওয়া হবে। আমি এটি হচ্ছে আমাদের বাবা দিবস এবং সামনে কানাডা ডে আসছে সেটির খবরাখবর। আর আমরা একটু পরের খবরগুলোতে যাই। দুলাল ভাই, আপনি যদি অনুমতি দেন আমি আরো কয়েকটা খবর দেব, নাকি আপনি একটু শুরু শিওর করবেন? শিওর, না না না, চলতে থাকুক। কারণ আমি একটু রিলেভেন্ট খবরটা দিচ্ছি, এটি হচ্ছে খুব রিলেভেন্ট আজকেরই, যারা এখনো পর্যন্ত জানেন না তাদের উদ্দেশ্যে। বিকজ ড্যানফোর্থ বাংলাপাড়া, সেই জায়গাটাতে প্রচুর বাংলাদেশি এবং আমাদের অনেক দর্শক পাঠক সিবিএন এর সেখানে থাকেন, মেসি স্কোয়ারে, ডেন্টোনিয়া পার্কে। আজকে ড্যানফোর্থের এই ডেন্টোনিয়া পার্কে সেকেন্ড ডোজ যেটা আমরা বলছি সেটি দেয়া হচ্ছে, ইতিমধ্যে শুরু হয়ে গেছে সকালে। তো যারা মূলত এখানে দেখেন কতগুলো পোস্টাল কোড দেয়া আছে, এই পোস্টাল কোডের আওতায় যারা রয়েছেন এবং প্রথম ডোজ যারা নিয়েছেন এর আগে, তারা এটা নিতে পারবেন। এখানে 2000 ফাইজার অ্যাভেলেবল রয়েছে এবং আমাদের ডলি বেগম এমপিপি স্কারব্রো সাউথ ওয়েস্টের, তিনি এই খবরটি দিয়েছিলেন তার ফেসবুক পেজে। আমরা সেখান থেকে নিয়ে এই সংবাদটি দর্শকদের জন্য দিয়েছি সিবিএন এ। আর যেহেতু ভ্যাকসিনের কথা আসলো, আমি ভ্যাকসিন প্রসঙ্গে এখানে আরো একটু খবর জানিয়ে রাখি দর্শকদের। এখন পর্যন্ত অন্টারিওতে 75% মানুষ প্রথম ডোজ ভ্যাকসিনটা তারা নিয়েছেন, আর দ্বিতীয় ডোজ অর্থাৎ ফুললি ভ্যাকসিনেটেড এই মুহূর্তে 19% মানুষ। এটি অন্টারিও থেকে আমাদেরকে পাঠানো মেইলে আমি পেয়েছি এবং সেখানে বলা হচ্ছে যে more than 19% of adult Ontarians are fully immunized. তো এটি খুবই সুখের খবর, আশার খবর। দুলাল ভাই, আপনিও নিয়েছেন ভ্যাকসিন দ্বিতীয় ডোজ আমরা জানি। আমারও আগামীকালকে অ্যাপয়েন্টমেন্ট। তো কালকে এইখানে এই ডলির খবরটাতে আমি একটু ফিরে যেতে চাই। যারা এই অনুষ্ঠানটি দেখবেন, শুনবেন বা যারা যুক্ত হবেন তাদের জন্য হয়তো উপকার হবে যে প্রথম ডোজ দেওয়ার পর একটি তারিখ নির্ধারণ করে দিয়েছে ইয়ে থেকে যে আপনি অত তারিখে যাবেন, কিন্তু এর আগেও কিন্তু নেওয়া যাবে, তাই তো? এই বিষয়টা এখানে বিশেষত 21 দিনের গ্যাপ থাকে। 21 দিনের গ্যাপের পর কেউ নিতে পারবে। জি, 21 দিনের মধ্যে নেওয়া যাবে না, প্রথম ডোজ নেয়ার 21 দিন পরে আপনি দ্বিতীয় ডোজ নিতে পারবে। তো ফলে যে জিনিসটি হবে যে দেখা যাচ্ছে যে যাদের তারিখ দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য অনেক পড়েছে, প্রায় 2 মাস, তারা আগেই দিয়ে ফেলেছে বা দিচ্ছে। তো ফলে দেখা যাচ্ছে যে এটার পরিমাণ দাঁড়িয়েছে অন্টারিওতে 19%, অর্থাৎ প্রায় 1/5% লোক দিয়েছে। ফলে যে জিনিসগুলো দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু এখন স্বাচ্ছন্দ্য বোধ করছে। আমি শহীদুল ইসলাম মিন্টুর 2টি পোস্ট থেকে আমি দেখলাম, ফেসবুকে উনি দিয়েছেন। একটি হচ্ছে যে একদিন মাত্র 63 জন রোগী মানে আক্রান্ত হয়েছে, এটি তো অত্যন্ত ভালো খবর। আরেকদিন মিন্টুর এতে দেখলাম যে হাসপাতালে কোনো করোনা রোগী নেই। জি, এগুলো কিন্তু একদম মানে অত্যন্ত ভালো খবর। করোনা রোগী নেই, এই জন্য হাসপাতালের যারা নার্সরা ছিলেন তারা সেটি সেলিব্রেটও করেছেন। আমি মানে ঢাকারও দেখেছি, ঢাকার নার্সরা যে নাচতেছিল, ডাক্তাররা নাচতেছিল, মজা করতেছিল, সেই সেলিব্রেশনটা এখানেও হয়েছে। এবং আমার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে এই আমাদের দুদেশের বর্ডারটা খুলে যাবে, এটার অপেক্ষা হচ্ছে, এটা হয়তো আমরা অপেক্ষা করছি। তো ফলে দেখা যাবে যে অনেক বর্ডার খুলে দেওয়ার বিষয় কিন্তু খবরাখবর আমার কাছে আছে একটি, দুলাল ভাই। এখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্ডারের যে নিষেধাজ্ঞা সেটি 21শে জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। সেটি যদি এখানে দেখেন, কানাডা যুক্তরাষ্ট্রের সীমান্তের নিষেধাজ্ঞা আবারও বাড়লো, তাহলে প্রায় 2.5 বছর, 1.5 বছর হলো। জি, তার মানে এর মধ্যে শুধুমাত্র জরুরি প্রয়োজনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো শুধুমাত্র চলবে, বর্ডার থেকে আসা যাওয়া হবে। বাকি মানুষ যে আসা যাওয়া করছেন সেটি আগামী 21 জুলাই পর্যন্ত আরো এক দফা বাড়ানো হয়েছে। এখানে বর্ডার খুলে দেওয়ার 2টি বিষয় আছে। একটি হচ্ছে মানে এই সীমান্তর পারাপারের যে বিষয়টি হচ্ছে যে প্রোডাকশন, জিনিসপত্র, মালামাল। যেমন আমরা ইউএস এর, আমাদের কোম্পানিতে ইউএস এর অনেক কিছু প্রোডাক্ট তৈরি হয়, যেগুলো ইউএস এর ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে জাস্ট নিউ জার্সি পর্যন্ত যায়। তো ফলে এই মালামাল গুলোর একটি হচ্ছে খুলে দেওয়ার ব্যাপারটি হচ্ছে গুরুত্বপূর্ণ, আরেকটি হচ্ছে মানুষ যাতায়াত। আমার যতদূর মনে পড়ে এখনো কিন্তু মালামাল গুলো যাচ্ছে, এবং যারা ইউএসএ চাকরি করে, আমার এক প্রতিবেশী, আমি তাকে চিনি, তারা কিন্তু ইউএসএ যাচ্ছেন, যেহেতু চাকরি করেন সেখানে, সে পরিবারটা এখানে গেছে।
এটা বোধহয় এই সীমান্ত খুলে দেওয়ার বিষয়টি যেটা হচ্ছে সেটা মানুষের যাতায়াতের বিষয়টি হবে বলে আমার ধারণা। আমি জানি না ভিতরে নিউজটা কি আছে। হ্যাঁ, মানুষের যাতায়াতের খবরাখবর সেটি হচ্ছে হ্যাঁ, ২১ সেটি। জুলাই ২১ জুলাই পর্যন্ত এটি আর বন্ধ আছে মানুষ যাতায়াত। কিন্তু নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো যেগুলো প্রয়োজনীয় সেগুলোর যাতায়াত চলবে। সেগুলো মেক্সিকো আগেও থেকে অনেক ছিল জিনিস এখনো আসছে। এভাবে হ্যাঁ, চলবে। মেক্সিকো থেকে জিনিস আসতে হলে এই ইউএস এর মাধ্যমে আসতে হয়। জি, যেহেতু এখন এই বিমান সার্ভিসটা খুবই কড়াকড়ি আরোপ হচ্ছে, সেই জন্য মানে বর্ডারে সড়ক পথে বেশি আসছে। আর এখানে করোনার বিষয়টি উত্তরণ হওয়ার ঘটনার কিন্তু অনেকগুলো কারণও আছে। আমরা যেভাবে দেখেছি ডলি বেগম থেকে শুরু করে জাস্টিন টিডু এবং মাঝখানে আমি ওইভাবে সক্রিয় সত্যি কথা বলতে কি ডাকপোর্ডের ব্যাপারটি দেখতে পাই, এই আমাদের মেয়রের ব্যাপারটি দেখতে পারি, কিন্তু ডাকপুর একেবারে সেন্ট্রাল গেঞ্জি গায়ে দিয়ে মালামাল কাঁধে নিয়ে একেবারে শ্রমিকদের মতো কাজ করছে। হুম, এবং টিডু তো মানে অনেক মানে প্রতিদিনই তিনি সচেতন ছিলেন এ ব্যাপারে। এবং এখানে একটা জিনিস খুবই আমার কাছে ভালো লেগেছে, আমি এটা মানে বলতে চাই, সেটি হচ্ছে যে আইন যে সবার জন্য সেটি কিন্তু জাস্টিন টিডু আবারও প্রমাণ করলেন। তিনি সম্প্রতি G7 যে সম্মেলনে গিয়েছিলেন, ফিরে এসেই তিনি একদম সরাসরি হোটেলে গিয়েছেন, যে কোয়ারেন্টাইনে। জি, চলে গেছেন আমার তাও 3 স্টার হোটেলে এবং তার সফরসঙ্গী সহ, এবং 3 দিন সেখানে ছিলেন, টেস্ট করিয়েছেন, তার সেখানে নেগেটিভ আসছে এবং 3 দিন পরে তিনি বাসায় ফিরছেন। এই যে নিয়মটা, এটা সত্যিকার অর্থেই মানে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আইন সবার জন্যই। হুম, এবং এর মধ্যে আমরা দেখেছি ছোট ছোট বিষয়, তিনি একবার তার ফ্যামিলির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং সে তিনি কেন স্টেশন লিভ করেছেন বা কেন বলেছেন এই জন্য তার সাংবাদিকরা তারা তুলুধুনু করেছিল। তিনি বলছেন স্বাস্থ্য বিভাগের অনুমতি নিয়ে গেছেন। এই যে প্রধানমন্ত্রী আইনের প্রতি যে তার শ্রদ্ধা বা তার এই যে আচরণ, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো মানে একটা রাষ্ট্রের জন্য, একটা দেশের জন্য, আর ব্যক্তির জন্য, সেগুলো নাগরিক সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে যে আমি কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে চলে গেলাম, হুম, হুম, হুম। কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু তা করছেন না, তিনি নিয়ম মেনে চলছেন, তার জন্য আইন ভিন্ন নয়। তো এই বিষয়টা আমার ভালো লাগছে। আর এর মধ্যে আমি আমি একটু এর সঙ্গে যেহেতু কোয়ারেন্টাইনের বিষয় আসলো, প্রধানমন্ত্রীর বিষয় আসলো, আমি এটি একটু জানিয়ে রাখি দর্শকদের। বাংলা মেইল পত্রিকার প্রায় প্রধান শিরোনামের মধ্যে এটি আমরা দেখতে পেয়েছি যে কোয়ারেন্টাইন ছাড়াই কানাডায় প্রবেশের সুযোগ পাবেন আ যারা আন্তর্জাতিক যাত্রীরা রয়েছেন, তারা শিগগিরই সরকার অনুমোদিত আমরা জানতাম যে সরকার অনুমোদিত বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার জন্য যে হোটেল ছিল, সেই হোটেলগুলোতে থাকতে হতো। এখন আ জুলাইয়ের শুরুর দিক থেকে নতুন এই ব্যবস্থা সেটি আ কার্যকর করা হবে। এখানে যে সংবাদটি তারা বলছে এখানে বাংলা মেইলে যে আ বিশেষত আ কারা কানাডায় প্রবেশ করতে পারবেন সেই নিয়মে সরকার পরিবর্তন আনছে না। তবে যারা কানাডায় প্রবেশের যোগ্য বলে বিবেচিত হবেন তারা খুব সহজেই আসতে পারবেন বলে জানান এই সরকারের মুখপাত্র আ প্যাটি হাইডু তিনি জানিয়েছেন। তো এখানে যারা আমি যতখানি জেনেছি দুলাল ভাই যে যারা ফুললি ভ্যাকসিনেটেড তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। এবং কোয়ারেন্টাইন ছাড়াই তারা এখানে বিড়ম্বনাগুলো অনেক মানে রেহাই পাবে। একটি হচ্ছে যে হোটেলে থাকা, হোটেলের পয়সা দেয়া এবং 3 দিন আইসোলেশনে থাকা একটা একটা বাড়তি বিরক্তিকর ব্যাপার ছিল। যাই হোক, এটা কিন্তু আমি যেটা বলবো যে ভোর হওয়ার মতো, যে রাত শেষ হওয়ার পর ভোরের আভাস, যে আলো দেখা যাচ্ছে, পাখি ডাকছে, ফুল ফুটছে, ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে বা সূর্য উঠছে, এই বিষয়গুলো কিন্তু আমরা যে আলোচনাগুলো এতক্ষণ করলাম তার পরিপ্রেক্ষিতে এই জিনিসটাই বেরিয়ে আসে যে কোয়ারেন্টাইন ছাড়া এখন জি, মানে কানাডায় প্রবেশ করা যাবে। এটা একটা চমৎকার খবর। আর এখানে আমি আরেকটি নিচে আরেকটি নিউজ, লাল রঙের একটি শিরোনামে দেখতে পাচ্ছি, শুনলাম জি, হত্যাকাণ্ডে বাকরুদ্ধ এনডিপি নেতা, এবং তিনি একটা বলেছেন যে আমরা এইভাবে কতদিন আর প্রাণ দিব, এই বিষয়টি তিনি জাগমিত সিং এই কথা বলেছেন। এবং একই সাথে আরেকটি জিনিস যুক্ত করতে চাই যে তার কয়েকদিন পরে গত সপ্তাহে স্কারবোরো একটি মসজিদে আহ, এরকম একটি হামলার প্রচেষ্টা চালানো হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে এবং এইখানকার স্থানীয় মিডিয়াগুলো সেই খবর প্রকাশ করেছে এবং সেজন্য আহ, আমাদের টরন্টো যে মেয়র, সেও মানে এটা দুঃখ প্রকাশ করেছেন। সেটি হচ্ছে যে মসজিদে একজন নারী এবং পুরুষ তারা আক্রমণ করতে গিয়েছিল এবং সেটা সম্ভবত প্রমাণিত। কারণ মসজিদ তো সাধারণত এখন বন্ধ, সে রাত্রেবেলা গিয়েছে এবং তারা এই বিষয়টি একটা খারাপ খবর এই জন্যই যে লন্ডন হত্যাকাণ্ডের পর সেটা প্রমাণিত হয়েছে এবং জাস্টিস টিটু নিজে বলেছেন যে এটা একটা ধর্মীয় মানে
ভাবে তারা স্বীকৃতি দিচ্ছেন যে মুসলিমের উপর হামলা করা হয়েছে। তারা পরিবারে যে 4 জন মারা গেছে সবাই মুসলিম, এবং একইভাবে এখানে মানুষের উপর নয়, একটা ধর্মীয় প্রতিষ্ঠানে মসজিদ আক্রমণ করা হয়েছে। এই বিষয়গুলো মোটেই শোভন নয়, যদিও সরকার খুব দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং দেখা গেছে যে একদম শীর্ষস্থানীয় নেতারা সেখানে মানে ভূমিকা নিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন বা গুরুত্ব দিচ্ছেন। আর এখানে এনডিপি যে নেতার কথা বললাম, সে তো মানে নানাভাবেই গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং সেও মানে এই দুঃখ প্রকাশ করেছেন, বলেছেন জাস্টিন থেকে সবাই এই কাজগুলো করেছেন। তো ফলে আমরা যারা মানে সাধারণ নাগরিক, তাদেরও সচেতন হওয়া উচিত। সচেতন আমরা হব সেইভাবেই যেন আমরা নিজেদেরকে একটু সচেতন রাখি। আমরা ধর্মীয় উগ্রতার ব্যাপারগুলো আছে, আমি হয়তো আমার কাজের জায়গায় আমি বললাম যে হ্যাঁ আমি তো এরকম ঘটনা ঘটছে যে আমি এটা করব সেটা করব, বা কেন হচ্ছে, মানে নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজেকে এডিট করা, নিজেকে এমন কোনো উস্কানিমূলক বক্তব্য না দেওয়া যার প্রতি আমার প্রতি না হলেও আমার ধর্মের প্রতি অন্যরা মানে এইভাবে আক্রান্ত হবে। আমরা জানি না তো ভিতরের খবর, সে দেখা যাবে যে আমার একটি কথার কারণে মুসলমানদের উপর ক্ষুব্ধ হলো। ফলে আমাদের উচিত, ধর্মটা হচ্ছে অন্তরের ব্যাপার, ভিতরের ব্যাপার, আমরা সেটাই মানে পালন করব। এবং ধর্ম মানে এই যে শুধু আমার ধর্মই সেরা, প্রত্যেকটা ধর্মের প্রতি সমান শ্রদ্ধা জানানো উচিত। অবশ্যই ইনকুম ওয়ালিদিন যে কথাটি বলা আছে ইসলামে। আমি এই বিষয়েই আমাদের ডলি বেগম, আপনি জানেন আমাদের স্কারব্রো সাউথ ওয়েস্টের এমপিপি ডলি বেগম, এবং একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এমপিপি, তিনি তার সংসদে অন্টারিও সরকারের যে সংসদ, সেখানে তিনি বক্তব্য রেখেছেন, এবং সেই বক্তব্যে তিনি কানাডা ইসলাম বিদ্বেষ এবং এই যে লন্ডন শহরে মুসলিম হত্যার যে প্রতিবাদ, সেই প্রতিবাদে তিনি খুবই সোচ্চার ছিলেন। আমি সেই ভিডিওর একটু অংশ বিশেষ আপনাদেরকে, দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাতে চাই এখানে। Mr. Speaker, it is an honor for me to rise once again in this House to represent the good people of Scarborough Southwest. And regardless of the time, day, Friday night, Sunday, I will be here regardless of what day it is and what time it is, because I'm honored and proud to represent the good people of my riding, and it's important to make sure that their voices are heard. Speaker, it's been a difficult week for Ontarians. As a Muslim woman, it's been a difficult week for me and a lot of people in my riding. A Muslim Canadian family in London was murdered by a white supremacist because he hated Muslims. Frankly, that's what it was. And words are not enough to describe, to express the rage, the sadness, and the trauma that the community is experiencing right now, witnessing the loss of the Afzal and Salman family to rampant hate and Islamophobia, leaving a 9-year-old orphaned. This is the state of anti-Muslim hate in our province. But this is not new, Speaker. After all, it was in this legislature that we stood a few months ago begging the Premier, begging this government to not empower a bigot, a well-known Islamophobe, and license him to influence post-secondary education. And when I look at the fact that a 20-year-old individual decided to go out with so much hate, so much aggression, to kill, there is something wrong with our education system, something wrong with our society. And we need to really relook at where we have gone wrong. And our education system is one we have to tackle. We have to make sure we do better. And licensing a bigot and Islamophobe is not the way to go. So there's compounded hatred that's building up, and we have to do better to make sure we silence the people who are standing up for hate, who are Islamophobic, who are standing up for any racism, any discrimination. And we also have to do better to educate people. Mr. Speaker, a lot of Muslims in this province are not safe, and we need real action. So I'm calling on the government to urgently fund the Anti-Racism Directorate. And we need to not just actively condemn this Islamophobia and racism, but also undo the anti-Muslim hate across this province. Speaker, unfortunately, that's not where we're here today. চমৎকার বক্তব্য, এবং এই বক্তব্যের মানে কি বলবো, আমরা যেটা আলোচনা করলাম সবকিছু এর মধ্যে চমৎকার ভাবে বলেছেন। এবং আরেকটা জিনিস মনে হলো যে আমি এটা দেখিনি, ভিডিওটি দেখিনি উসমানী, আমার কাছে মনে হলো যে ডলি খুব
মানে কি বলবো দক্ষ একজন পার্লামেন্ট হয়ে উঠছে। জি, তার উপস্থাপন, তার বক্তব্য, হ্যাঁ, এটি তো দিনে দিনে তো অবশ্যই সেটি সম্ভব 3 বছরে তার মানে পারফরমেন্স ওই জায়গাটাতে তিনি নিয়ে গেছেন নিয়ে নিজেকে। গেছেন, আপনি এবং যদি তার কার্যক্রম তার আগে যে দেখলাম যে আজকে ছুটির দিন কে কিভাবে যাবেন, সে তার ফেসবুকে শেয়ার করেছে যে আপনার আসে মানে দ্বিতীয় ডোজ নেন। এই যে তার দেশপ্রেম, এই যে মানে, এবং আমরা দেখি বাংলাদেশের কোনো ঘটনা সে তিনি ঝাঁপিয়ে পড়েন। তো যাই হোক, সব মিলিয়ে আমার ভালো লাগলো, এই সুচ্চাটা দরকার আছে, কারণ এটি আপনি যদি দেখেন যে তিনি কোথায় হিট করেছেন, তিনি জি হিট করছেন এডুকেশন সিস্টেম সোসাইটিতে। কারণ রাইট 20 বছরের একটি যুবক তিনি কিভাবে করে তার মধ্যে এত রাগ, এত হেট, এত ঘৃণা কিভাবে তার মধ্যে, যে সে একটা মুসলিম পরিবারের 4 জনকে গিয়ে মেরে ফেললো গাড়ি চাপা দিয়ে। একটা 20 বছরের একটা যুবক, সে তো এখনো পর্যন্ত পৃথিবীর অনেক কিছুই দেখে নাই, এই অনেক জিনিসটা কিন্তু কিছু জানে না। তো তার মধ্যে কে এই বোধটা জাগালো যে এন্টি মুসলিম এবং তাদেরকে গিয়ে মেরে ফেলতে হবে? তার মানে এখানে শিক্ষার একটা অভাব রয়েছে। তার মানে এখানে স্কুলিং এর চমৎকার একটি পয়েন্ট, হ্যাঁ চমৎকার একটি পয়েন্ট। আমি আলোচনা দীর্ঘ হয়ে যাবে বলতে চাইনি, ওই জায়গাটা কিন্তু আমাকেও নাড়া দিয়েছে যে ডোলে যেহেতু শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করেন, ডোলে যেহেতু তার ওই পয়েন্টে চলে গেছেন যে যে জিনিসটা কেউ আলোচনা করেনি, কোনোভাবেই করেনি, তার শিক্ষার যে গলদ আছে, তাকে যে যথার্থ শিক্ষা দেওয়া হয়নি, সেটা পারিবারিকভাবেই হোক, সোসাইটির মধ্যে দিয়ে সামাজিক ভাবেই হোক, এই জিনিসটা কিন্তু সে মানে ফাইন্ড আউট করেছেন। জি, একদম চমৎকার ভাবে এই কথাটি বলেছেন যে আমাদের শিক্ষায় গলদ আছে, মানে কোথায় একটা ধর্ম বিরোধী ব্যাপার থেকে শুরু করে হ্যাঁ, তার আপনি সত্যি কথা বলতে যদি চমৎকার, স্কুলে দুঃখজনক ঘটনা। বাচ্চাদেরকে যদি এভাবে করে ট্রেন আপ করানো হয় যে সব ধর্মের মানুষের প্রতি সহমর্মিতা, সমান অনুভূতি, সবাইকে শ্রদ্ধা করা, যেটি আপনি একটু আগে বলছিলেন যে কোন ধর্মকে আমি বেস্ট বলবো, কোন ধর্মকে ওর্স্ট বলবো, সেটি না। সব ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা থাকতে হবে। ইসলাম, হিন্দু, খ্রিস্টান, সব ধর্মের মানুষের প্রতি, এবং আমি না সব মানুষেরই সহাবস্থান। এমনকি যারা ধর্মে বিশ্বাস করেন না, নাস্তিক যারা রয়েছেন, তাদের প্রতিও সম্মান থাকতে হবে যে হ্যাঁ, এটি তাদের বিশ্বাস। বিশ্বাস, কিন্তু এই এখানে এই একটা জিনিস বোধটা হচ্ছে এই বোধটা হচ্ছে শিক্ষার সাথে জড়িত। শিক্ষার সাথে জড়িত, রাইট। আর আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটি হচ্ছে যে এই ধর্ম, আমার ধর্ম বা তোমার ধর্ম বা তাদের ধর্ম, এটা কিন্তু আমার নিজের তৈরি করা না। আমি জন্মগতভাবে একটি পরিবারের মধ্যে মানে পারিবারিক ভাবে এটা পাচ্ছি। মানে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি বেশিরভাগ ক্ষেত্রে 99% হচ্ছে আমরা দেখি হ্যাঁ, যে হ্যাঁ, পারিবারিক ভাবেই ধর্ম। পারিবারিকভাবে জন্মগতভাবে এটা পাচ্ছে, আমার পরিবার খ্রিস্টান, আমার পরিবার হিন্দু, আমার ধর্ম, কিন্তু তারপরের যে বিষয়টি আমাদেরকে যে এই এটাকে আমাদের শেকড় রেখে আমরা যে বিকাশ ঘটবো, আমরা যে প্রস্ফুটিত হব সবার জন্য সার্বিকভাবে, সেটি কিন্তু শিক্ষা নিতে হবে প্রতিষ্ঠান থেকে। পারিবারিকভাবে শিক্ষা দিতে হবে, সামাজিকভাবে শিক্ষা দিতে হবে, এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকেও এই শিক্ষাগুলো দেওয়া দরকার। ডলির এই বিষয়টা আমার খুব ভালো লাগলো। আমি ডলিকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই যে তার এই মানে যথার্থ গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরার জন্য। আশা করি পরবর্তীতেও এই বিষয়টি নিয়ে তিনি কাজ করবেন। জি, আমি আরেকটি খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করবো দুলাল ভাই, এটি ডয়েচে ভেলেতে এসেছে, আমরা সিবিএন ইংরেজিতে দিয়েছি। সেটি হচ্ছে, আপনি হয়তো খেয়াল করবেন, এই ভদ্রলোককে হচ্ছে এখানে কানাডার যে কোর্ট রয়েছে, সেই কোর্টে তাকে বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। যেখানে খবরটি ডয়েচে ভেলিতে বলছে, কানাডার সুপ্রিম কোর্টে ভারতীয় বংশোদ্ভূত বিচারপতি। ঐতিহাসিক একটি পদক্ষেপ, কারণ কানাডার ইতিহাসে এই প্রথম অশ্বেতাঙ্গ কোনো ব্যক্তি সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন। এবং জাস্টিন ট্রুডো এখানে কিছু কথা বলেছেন, সেই বিষয়টাতে আমি আসবো। তার আগে একটু আচ্ছা, সেই বিষয়টি বলছি এখানে আমি। জাস্টিন ট্রুডো তিনি টুইট করে বলেছেন যে কানাডা একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। সেটি কি? কানাডার সুপ্রিম কোর্টের 146 বছরের ইতিহাসে এই প্রথম অশ্বেতাঙ্গ কোনো ব্যক্তি বিচারপতি হিসেবে নিয়োজিত হলেন, এবং তাও মুসলিম। বিচারপতির নাম মাহমুদ জামাল। জামালের বাবা মা ভারতীয়, তবে জামালের জন্ম হয়েছে নাইরোবিতে। পরে তিনি যুক্তরাজ্যে চলে যান, সেখানেই পড়াশোনা করেন। যুক্তরাজ্য থেকে কানাডায় যান জামাল, সেখানে বিখ্যাত 2 আইন বিদ্যালয়ে পড়াশোনা করে তিনি আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। 35টিরও বেশি গুরুত্বপূর্ণ মামলায় অংশ নিয়েছেন জামাল। তার এই নিয়োগকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন ট্রুডো। ট্রুডো জানিয়েছেন যে এভাবেই বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়াবে তার সরকার। বাহ, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, চমৎকার একটি বিষয়। এবং
এখানে তার ছবি এবং জাস্টিন ট্রুডোর ওয়ালেও আমি দেখেছি, ফেসবুকে তিনি বিষয়টি তুলে ধরেছেন। তো এই নিয়োগের ব্যাপারে আরেকটি মাত্র ধাপ বাকি রয়েছে। কানাডার হাউস অফ কমন্স ট্রুডোর এই নিয়োগকে বৈধতা দেবে, তবে হাউস অফ কমন্স এর প্রতিনিধিদের বক্তব্য এটা নিছকই এক রীতি, নিয়োগ কোনোভাবে আটকাবে না। এবং ট্রুডো আপনি দেখেন, জাস্টিন ট্রুডো তার ফেসবুক পেজে এভাবে করে প্রেস রিলিজ দিয়েছেন, যেটি আমরাও সিবিএন ইংরেজিতে সেটি প্রকাশ করেছি। প্রাইম মিনিস্টার অ্যানাউন্সেস দ্য নমিনেশন অফ দ্য এখানে এটা নিয়ে দীর্ঘ আলোচনার মধ্যে আলোচনা করা যায়, কিন্তু তার মধ্যে যে জিনিসগুলো জাস্টিন ট্রুডো যখন এরকম একটি বক্তব্য দিয়েছেন, তখন এই যে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ বা ধর্মীয় বিষয়গুলো কিন্তু অনেকটা ম্লান হয়ে যায়, প্ল্যান হয়ে যায়। জি, ম্লান হয়ে যায় এই জন্যই যে অনেকের সাহস পাবেন না। একটি কারণ আছে দুলাল ভাই, আমরা কানাডা হচ্ছে মাল্টি কালচারের দেশ আমরা বলছি, রাইট? জি, তো মাল্টি কালচার, এবং এখানে হচ্ছে আমার সব ধর্মের সব বর্ণের মানুষ সমানভাবে এখানে সব সুযোগ সুবিধা ভোগ করছে। তো সেই জায়গায় সুপ্রিম কোর্টে এতদিন ধরে ছিল না, এতদিন ধরে হোয়াইট সুপ্রিমেসি যেটি আমরা বলছি সেটি ছিল হচ্ছে সুপ্রিম কোর্টে। এবং এর আগে তিনি ছিলেন যে জি, ভদ্রমহিলার নামটা ভুলে গেলাম, এবং তার যাওয়ার ঐতিহাসিক ঘটনা ছিল, মনে আছে, মনে পড়ে? হ্যাঁ, তিনি 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 এরকম সংক্ষুব্ধ ছিলেন এবং বর্ণবাদ বিরোধী তার মনোভাব ছিল, এটি একটা বড় কারণ ছিল। তো কানাডায় প্রতি 4 জনে একজন হচ্ছে অশ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ অথবা এশিয়ান মানুষ, অথচ এতদিন ধরে কানাডার সুপ্রিম কোর্টে একজনও সংখ্যালঘু বর্ণের বিচারপতি ছিলেন না। বিষয়টি অনেক সময় বিস্ময় প্রকাশ করেছেন কানাডার নাগরিকরা, কিন্তু সমাধান হয়নি। 146 বছরের যে বিষয়টি সমাধান হয়নি, সেটি সমাধান দিয়েছেন পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি সেখানে বলেছেন যে বেড়ে চলা যে বর্ণবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং সামাজিক সাম্য তৈরির চেষ্টা করা হবে। জামালের নিয়োগ তারই অন্যতম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তো এটি অবশ্যই আমাদের জন্য আশার বাণী, কারণ আমরাও এশিয়ান, আমরাও এই অশ্বেতাঙ্গ মুসলিম সম্প্রদায় অশ্বেতাঙ্গ। তো এটি কানাডাতে আমরা যারা রয়েছি অশ্বেতাঙ্গ মানুষ বা বর্ণবাদের শিকার যারা হচ্ছেন এখনো, এটি তাদের জন্য আমি বলবো যে অত্যন্ত খুশির একটি খবর। তো আমার মনে হয় যে উই রিয়েলি স্যালুট জাস্টিন ট্রুডো। এই যে পরপর পরস্পর বিরোধী দুটি খবর, যেখানে লন্ডনে 4 জন হত্যা করা হয়েছে মুসলিমকে, এবং সেখানে সোচ্চার ছিলেন প্রধানমন্ত্রী, এবং তার চেয়ে ওটা তো দুঃখজনক অবশ্যই, কিন্তু এটাও একটা বড় প্রাপ্তি। তো ফলে লড়াই করতে হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রীকে, মানে তাকে কিন্তু লড়াই করতে হচ্ছে, লড়াই মানে এক হচ্ছে ওখানে প্রতিবাদ করতে হচ্ছে, মন্ট্রিয়ালে মারা গেল সেখানে গিয়ে তাকে দুঃখ প্রকাশ করতে হচ্ছে, আবার এটা একটা নিজের দায়িত্ব নিয়ে, এবং বলেছেন যে এটার প্রসেস হয়ে গেছে, নিয়োগ আর বাতিল হবে না, এটা একটা ফর্মালিটি। এই যে ব্যাখ্যা দেওয়া, তার যে বিশ্লেষণ দেওয়া, এটা কিন্তু তার একটা মানে ব্যক্তিগত যুদ্ধ, মানে সিস্টেমের মধ্যে মানুষের চিন্তা চেতনার বিরুদ্ধে, যারা শ্বেতাঙ্গ, যারা ধর্মবিরোধী, বা যারা অরিজিনাল ক্যানাডিয়ান, যে আমরা দেখা যায় যে কনজারভেটিভ সরকার এই কাজগুলো করতো না। কনজারভেটিভ সরকার, এবং প্রথম ধাপে যে জাস্টিন ট্রুডো জয়লাভের পরে যে ঘটনাটি ঘটেছেন, যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক থেকে আমাদেরকে রক্ষা করেছেন, এবং শেষ পর্যন্ত, অর্থাৎ শেষ খবরটি পর্যন্ত দেখা যায় যে তার আন্তরিকতা, তার উদ্দেশ্য, তার আদর্শ এবং আইনের প্রতি যে কোয়ান্টিটির কথা বললাম যে ছিলেন, এবং দেখা যাচ্ছে তিনি কিন্তু বিশ্বের একজন জনপ্রিয় মানে প্রধানমন্ত্রী। জি, বাংলাদেশে অনেক ভক্ত আছে তার। আমরা বোধহয় অনেকখানি চলে এসেছি, কারণ অনেক খবরাখবর আমরা আজকে জানিয়েছি। আপনার হাতে সর্বশেষ আর কি রয়েছে? আমার সর্বশেষ একটা খবর দিতে চাই, যদিও একটা গুরুত্বপূর্ণ খবর নয়, তারপরে অনেকেই জেনে খুশি হবেন বা এটা জেনে ভালো লাগবে। সেটি হচ্ছে যে কানাডায় আমাদের যে অটোয়ায় হাই কমিশনার থাকেন, তিনি শুধু কানাডার আবাসিক দায়িত্ব পালন করেন, তাকে অনাবাসিক ভাবে আরো 2-3টি দায়িত্ব পালন করতে হয়, 2-3টি দেশের, ছোট ছোট দেশের। এগুলো হচ্ছে কুবা, তারপর বাহামা, ত্রিনিদাদ, টবাগো, এই দেশগুলো। তো সম্প্রতি আমাদের এই কানাডাস্থ বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার ডক্টর খলিলুর রহমান, তিনি মানে অনাবাসিক একটি দেশের দায়িত্ব গ্রহণ করেছেন, পরিচয়পত্র পেশ করেছেন। সেটি হচ্ছে নিকারাগুয়ার প্রধানমন্ত্রী না, পররাষ্ট্রমন্ত্রী ডেনিস মন্ডাকা, তার কাছে তিনি পরিচয়পত্র পেশ করেছেন। সেটা আমাকে
খলিলুর রহমান সাহেব জানিয়েছেন, এবং সেই সাথে তিনি যেটি করেছেন তা হচ্ছে যে, আমি ছবিটা যদি দেখাতে পারি ভালো হয়। যাই হোক, ছবিটা আমার এই মুহূর্তে আমার বের করতে পারছি না। তো খলিল সাহেব বলেছেন যে পরবর্তীতে বাকি দেশগুলোর সঙ্গেও মানে তিনি তার পরিচয় পত্র পেশ করবেন। আমরা অনেকেই জানি না যে, যেমন ব্রিটেনের বাংলাদেশ নিযুক্ত হাই কমিশনার তিনি কিন্তু স্কটল্যান্ডের দায়িত্ব পালন করেন। একইভাবে আমাদের হাই কমিশনার, এটা আমাদের জন্য গর্বের ব্যাপার, আমরা কানাডায় থাকি, আমাদের হাই কমিশনার অতিরিক্ত ভাবে আরো 4টি দেশের দায়িত্ব পালন করে, এটা অনেকেই জানে না। তো এই খবরটি আমার কাছে সর্বশেষ খবর ছিল। জি। এবং আমি হাই কমিশনারকে কংগ্রেচুলেশন জানাই যে তিনি বাড়তি দায়িত্ব পালন করছেন। ধন্যবাদ আপনাকে দুলাল ভাই। আমাদের হাতে এই ছিল আজকের মতো। আগামী সপ্তাহে আবারও খবরাখবর নিয়ে, কানাডার খবরাখবর নিয়ে হাজির হব। দুলাল ভাই আপনাকে ধন্যবাদ জানাই, দর্শকদেরকে ধন্যবাদ জানাই যারা আজকে আমাদের গণমাধ্যমে কানাডার 89তম পর্বে অংশ নিয়েছিলেন, ভিডিওটি দেখেছেন, এবং সামনে পরবর্তীতে যারা এই ভিডিওটি আবারও দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। শুভেচ্ছা।